অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 4 বছর বা আরও কম হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে তার বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের সংবিধানে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। পরিবর্তিত সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে, তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে বাংলাদেশের আগামী নির্বাচন কবে হবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয় এই সাক্ষাৎকারে। ইউনূস বলেন, তাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব বাংলাদেশের সংস্কার সম্পূর্ণ করা। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব সহ 14 জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনার কথা থাকলেও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে 12 আসামি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। অন্য একটি মামলায় রিমান্ডে থাকা আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে না। এদিকে সোমবার সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে। আজ গণহত্যার মামলার তদন্তের সময় বৃদ্ধির জন্য আবেদন জানাবে তদন্ত সংস্থা। আজ যাদের যাদের হাজির করা হয়েছে তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান ফারুক খান, ডাক্তার দীপু মনির, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, আপনি তো ট্রাইব্যুনালে অবস্থান করছেন। আমরা যতদূর জেনেছি যে আজকে সাবেক মন্ত্রী পরিষদের কিছু সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, তো সর্বশেষ কি খবর আছে আপনার কাছে আমাদের জানান। নাদিয়া, আপনি জানেন যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের যে কজন মন্ত্রী এবং এমপি, এছাড়া কয়েকজন আমলা এবং পুলিশ কর্মকর্তা যারা গ্রেফতার হয়েছেন, তাদের মধ্যে 20 জনকে আন্তর্জাতিক অপরাধের অভিযোগে তাদেরকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে আজকে 14 জনকে আদালতে হাজির করার কথা ছিল। তার মধ্যে সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, সে আরেকটি মামলায় রিমান্ডে থাকার কারণে তাকে হাজির করা হয়নি। বাকি 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। যে মানবতাবিরোধী অপরাধে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে যারা রয়েছেন, এর মধ্যে আওয়ামী লীগ আমলের এমপি, মন্ত্রী এবং কিছু আমলা রয়েছেন, এছাড়া পুলিশ কর্মকর্তাও রয়েছেন। তাদেরকে কিন্তু সকাল থেকে ভিন্ন ভিন্ন গাড়িতে করে আনা হয়েছে। এর মধ্যে সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, শাহজাহান খান, ফারুক খান, আব্দুর রাজ্জাক যেহেতু আরেকটি মামলায় রিমান্ডে রয়েছেন তাকে আনা হয়নি, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, তৌফিক এলাহি, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, বিচারপতি শামসুদ্দিন আহমেদ মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর, সাবেক পুলিশ কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আরাফাত হোসেন, আবদুল্লাহিল কাফি, আবুল হাসান, মাজহারুল ইসলাম, এই 13 জনকে আজকে আদালতে হাজির করা হয়েছে। এখানে তাদের বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে এর মধ্যে 20 জনকে আজকে 2 দিনে হাজির করার কথা ছিল, আজকে 14 জন এবং বাকি 6 জনকে 20 নভেম্বর হাজির করার নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতিমধ্যে তাদেরকে কোর্টে তোলা হয়েছে, ভেতরে হয়তো শুনানি চলছে। শুনানি শেষে হয়তো আমরা জানতে পারবো আসলে আদালত কি সিদ্ধান্ত দিয়েছেন। অর্থাৎ জুলাই আগস্টে যেসব ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষীরাও কিন্তু এখানে আদালত যখন নির্দেশনা দেবে তখন তারাও সাক্ষী দেবেন। অর্থাৎ যারা ট্রাইব্যুনালের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে
রিসেন্ট ঘটে যাওয়া মাত্র কয়েক মাস আগে ঘটে যাওয়া যেসব ঘটনা, সেসব ঘটনায় যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং বিনা কারণে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, এই মানবতাবিরোধী অপরাধের জন্য প্রত্যক্ষদর্শীরা সাক্ষী দেবেন এবং সেই সাক্ষীর ভিত্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। তবে শুনানি শেষে হয়তো সরকার পক্ষের আইনজীবী এবং আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনলে হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে শুনানির বিষয়ে আদালত কী সিদ্ধান্ত দিয়েছেন। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ খবর। নাদিয়া। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। চলে যাব পরের সংবাদে। আগামী বছর 2025 সালে 2 পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে তারিখ চূড়ান্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বছর 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার প্রথম পর্ব জুবায়েরপন্থীদের অধীনে এবং দ্বিতীয় পর্ব সাদপন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে। ঢাকা থেকে 22 কিলোমিটার উত্তরে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা 1967 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। তাবলিগের একাংশের মুরব্বী এবং ভারতের মাওলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে 2018 সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে 2 পক্ষ 2 পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন। কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে রাজধানীর রামপুরা বনশ্রীর খাল পাড়ে দিনকে দিন গড়ে উঠেছে অবৈধ কাঁচা পাকা দোকানপাট। ফলে দিনকে দিন হারিয়ে যেতে বসেছে খালের নান্দনিক সৌন্দর্য। আর তাই নগরীর ঐতিহ্য রক্ষায় রাজধানীর খাল পুনরুদ্ধার এখন সময়ের দাবি বলে মনে করছেন নতুন বাংলাদেশের মানুষ। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। সড়কের পাশ জুড়ে দোকানপাট বসানোর এই চিত্র নতুন নয়। তাই দৃশ্যটি পুরনো হলেও নতুন বাংলাদেশে থেমে নেই দখলের প্রতিযোগিতা। শুধু ফুটপাতেই নয়, রাজধানীর প্রধান সড়কেও বসেছে ভ্রাম্যমাণ দোকান। খালি থাকছে না নগরীর রামপুরা মেরাদিয়া খালের পাড়ও। বাঁশখুঁটি দিয়া গড়ে ওঠা এইসব দোকান প্রয়োজনে আবার ঢেকেও রাখা হয় পুরনো কাঁথা চাদর মুড়িয়ে, যা দেখে সহজেই মনে হতে পারে এই যেন অপরাধীদের অভয়ারণ্য। নগরীর বুকে বয়ে চলা খালের এমন করুণ দশা দেখে স্থানীয়রা বলছেন, কোনো এক অদৃশ্য শক্তির বলে খাল দখলে বাদ পড়ছে না নগরীর রামপুরা ব্রিজ কালভার্টের রেলিংও। খালটা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, পাশে অনেক ময়লা টয়লা ফালাইছে, এখনো কিছু সংখ্যক দোকান আছে, তো এগুলো ভাড়ায় চলে। 4,000 7,000 টাকা মাসে। তারা বলছেন, খাল ঘেঁষে দোকান বসানোর ফলে ঢাকা পড়ে যাচ্ছে রাজধানীর সৌন্দর্য। দোকানগুলোর কারণে আসলে খালটা ছোট হয়ে যাচ্ছে, এন্ড খালটাও পরিষ্কার না জন্য আমরাও আসলে ঝামেলায় পড়তেছি, এখানে পরিবেশটা নষ্ট হচ্ছে। নগরীর মেরাদিয়া বনশ্রী এলাকার খাল সংরক্ষণে কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ না থাকায় দিনকে দিন আস্ত খালি গিলে খাচ্ছে এক শ্রেণীর মানুষ। যে অনেকে হয়তো বা নিজেদের স্বার্থে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতেছে, এভাবেই খালটা কিন্তু আমাদের সংকীর্ণ হয়ে আসতেছে। খাল সংরক্ষণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান, নগরীর খাল পুনরুদ্ধারে তারা বদ্ধপরিকর। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে ফুটপাতে কোনো দোকান চলবে না, রাস্তায় কোনো দোকান চলবে না। অ্যাকর্ডিংলি কিন্তু আমরা অ্যাকশন করছি, পর্যায়ক্রমে সবগুলো আমরা দেখব। আমাদের তো ম্যাজিস্ট্রেট আপনি জানেন যে 3 জন আছে, আর জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের পাওয়ার আছে। এই সামর্থ্য নিয়ে আমরা প্রতিদিনই অ্যাকশন করছি। সবাই বলছেন, খালের অস্তিত্ব রক্ষায় নগরীতে গড়ে ওঠা ভ্রাম্যমাণ স্থাপনা উচ্ছেদ এখন সময়ের দাবি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। অগ্রহায়ণে শীতের আমেজ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলছে এ জেলায়। বিকেলের পর আবারও কমে যাচ্ছে তাপমাত্রা। সাধারণত পৌষ এবং মাঘ মাসের অধিকাংশ দিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে চুয়াডাঙ্গায়, কিন্তু এবার একটু আগে ভাগে শীতের আমেজ দেখা যাচ্ছে এই জেলায়। সোমবার সকাল 9টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 92% বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে।
দর্শক, শীত এবং আবহাওয়া পরিস্থিতি জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুর সহ উত্তরাঞ্চলে শীতের প্রকোপ কি শুরু হয়েছে? আপনার কাছে সবশেষ কি খবর আছে আমাদের জানান। নাদিয়া, শুভ সকাল। আপনাকে জানিয়ে রাখি যে আসলে উত্তরে জেঁকে বসতে শুরু করেছে শীত, এবং আপনাকে জানিয়ে রাখি যে সকাল কিন্তু আমরা দেখেছি যে সকালটা কিন্তু অনেকটাই যে রৌদ্রের যে দেখা সেটি একটু দেরিতে মিললেও কিন্তু আমরা দেখেছি যে রংপুরে গতকালের সে আজকে যদি আপনি বলি যে আজকে রংপুরে সকাল 9টার পরে কিন্তু রংপুর আবহাওয়া অফিস যে তাপমাত্রা নির্ধারণ করেছে সেখানে রংপুরে কিন্তু 18.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, এবং পাশাপাশি সর্ব উত্তর অর্থাৎ বিশেষ করে উত্তরাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর জেলায়, সেখানে 15.6 ডিগ্রি সেলসিয়াস। তবে আপনাকে জানিয়ে রাখি যে আসলেই সন্ধ্যার পর থেকে যে কুয়াশার যে ঘন কুয়াশা সেটি কিন্তু পড়তে শুরু করে। এই কারণে কিন্তু রাস্তাঘাট একেবারেই সেখানে কিন্তু যে সামনে যে পথ চলা, বিশেষ করে আমরা হাইওয়েতে রংপুর ঢাকা মহাসড়কে আমরা দেখেছি সেখানে কিন্তু এই যে রাতের বেলা কিন্তু ঘন কুয়াশার কারণে কিন্তু গাড়ি অনেক ধীর গতিতে চলে। এই কারণে কিন্তু যে দুর্ঘটনা হবার সংখ্যাটাও কিন্তু সবচেয়ে বেশি থাকে। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে রংপুরে এই যে আগাম যে শীতের যে বার্তা সেটি কিন্তু আসলে জানান দিচ্ছে যে এবছর রংপুরে আসলে গত বছরের তুলনায় আসলে তাপমাত্রা একেবারেই নিচের দিকে চলে আসছে। কারণ গতকালকের কথা যদি পরিসংখ্যানের কথা বলি, গতকালকে কিন্তু সেখানে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল। এরপর আজকে কিন্তু তাপমাত্রা অনেকটাই একটু বেশি, অর্থাৎ 18 ডিগ্রি সেলসিয়াসে। তবে এই যে মানে শীতের যে দাপট, এই শীতের দাপট ধীরে ধীরে যেহেতু বাড়তে শুরু করেছে, এই কারণে উত্তরের বিশেষ করে ছিন্নমূল মানুষ যারা রয়েছে, নদী তীরবর্তী যারা নিম্নাঞ্চলে বসবাস করে, এই ধরনের মানুষরা কিন্তু এই শীত আসলেই কিন্তু তাদের যে আসলে দুর্ভোগ বেড়ে যায়, এবং বিশেষ করে কর্মজীবী যারা মানুষ, সেই মানুষগুলোও কিন্তু অনেকটাই তাদের যে কর্মহীন হয়ে পড়ে, এই কারণে তাদের পরিবার পরিজন নিয়েও কিন্তু আসলে অনেক কষ্টে থাকতে হয়। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যেহেতু গরমের পরে শীতের যে আগমন, এই শীতে কিন্তু বিশেষ করে যে বৃদ্ধ বয়সী এবং বিশেষ করে ছোট শিশুরা, এই শিশুরা কিন্তু অনেকটাই এই ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালগুলোতে ভিড় করছে। আমরা সেখানে দেখেছি যে বাড়তি চাপ কিন্তু প্রত্যেকটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলা উপজেলায় যে অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আমরা দেখেছি সেখানে কিন্তু এই যে শিশুরা কিন্তু নানা ঠান্ডার রোগে আক্রান্ত হয়ে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন, এতে করে কিন্তু ডাক্তাররাও কিন্তু হিমশিম খেতে হচ্ছে। তো পাশাপাশি বলে রাখি যে যেহেতু শীতের প্রকোপটা কিন্তু সন্ধ্যার পর থেকে বাড়তে শুরু করে, এরপরে কিন্তু সকালের পরে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যে শীতের প্রকোপটা এটা অনেকটা কমে যায়, এবং কুয়াশার যে চাদরটা সেটিও এই যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সেটিও থাকে না। তবে হিমেল হাওয়া কিন্তু বইছে, এই কারণে কিন্তু যে শীতের প্রকোপটা ধীরে ধীরে কিন্তু রংপুরে আসলেই বাড়তে শুরু করেছে। এই কারণে ছিন্নমূল মানুষরাও কিন্তু আসলে খুব দুশ্চিন্তায় রয়েছে। আসলে তারা যে তাদের শীত নিবারণের জন্য পর্যাপ্ত যে গরম কাপড়ের অভাব সেটি কিন্তু প্রত্যেক বছরেই তারা কিন্তু যে শূন্যতায় ভোগে। এই কারণে কিন্তু তারা চাচ্ছে যে সরকারি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে যেন তাদের পাশে দাঁড়ানো হয়, এমনটাই কিন্তু বলছেন। এই ছিল নাদিয়া রংপুর থেকে আজকের যে শীতের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। কোনো দখলকারী নয়, স্বয়ং বরিশালের মুলাদি পৌরসভা প্রতিনিধি রাতের আধারে ময়লা ফেলছে নয়া ভাঙনী নদীতে। এতে দূষিত হয়ে পড়েছে নয়া ভাঙনী নদীর পানি, যাতে চরম দুর্ভোগ পোহাতে হয় নদী পাড়ের মানুষদেরকে। মুলাদি প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আবু সাইদ অপু। মুলাদি পৌরসভার শহর থেকে প্রতিদিন রাতের আধারে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে নয়া ভাঙনী নদীতে। দেশের প্রথম শ্রেণীর পৌরসভা হলেও কোনো বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় সব ময়লা ফেলা হয় এই নদীতে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। বিভিন্ন অঞ্চলের ইউনিয়নের লোকজন এসে ঢাকা যাতায়াত করে, সেখানে লঞ্চ গার্ডে প্রচুর পরিমাণে ময়লা ফালানো হয়েছে, যার কারণে ওখানে পরিবেশ নষ্ট হচ্ছে, দুর্গন্ধ হচ্ছে, মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে। দীর্ঘদিন ধরে পৌরসভার ময়লা এই নদীতে ফেলায় একটি অংশ ভরাট হয়ে গেছে। এ কারণে দূষিত হয়ে পড়েছে নদীর পানি। দুর্গন্ধে নদীর পাড়ের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা বলছেন তাদের বাধায়ও কর্ণপাত করেনি পৌর কর্তৃপক্ষ। যত ময়লা আবর্জনা ওই নদীর পাড়ে ফালানো হয়, তাতে পানি নষ্ট হয় অথবা পরিবেশ নষ্ট হয়। নির্দিষ্টভাবে একটা স্থান করা হোক, এর জন্য আমরা জরুরি ব্যবস্থা চাই। তবে সচেতন মহলের অভিযোগ, পৌরসভার ইন্ধনে ভরাট করা হচ্ছে নয়া ভাঙনী নদী। প্রয়োজনে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকারকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এটা পরিবেশের আসলেই দূষণ হয়, এটা পরিবেশের ক্ষতি হয় এবং নদী ভরাট হয়ে যাচ্ছে। এই নদী ভরাটের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। মুলাদি পৌরসভার বর্তমান প্রশাসক বলছেন, ময়লায় নদীর পানি দূষিত হচ্ছে, দ্রুতই পৌর কর্তৃপক্ষ জমি কিনে অন্য স্থানে ময়লা ফেলার ব্যবস্থা করবে। প্রশাসক হিসেবে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যেটা বুঝলাম যে এখানে
ময়লা ফেলানোটা আসলে একটা নদী দূষণের কারণ। সেজন্য নদীর অপর পারে পৌরসভার পক্ষে একটি জমি কিনা হয়েছে, সেখানে আমরা ল্যান্ড ডেভেলপ করে সেখানে ময়লা ফেলানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। আবু সাইদ অপু, মাই টিভি। দর্শক, এবার আমাদের কৃষিয়ে ঝিনাইদহ মহেশপুরে জনপ্রিয় হয়ে উঠছে বিদেশি ফল ড্রাগনের চাষ। আর এই চাষ ঘিরে প্রত্যন্ত অঞ্চলে তৈরি হয়েছে বাংলাদেশের সর্বপ্রথম ড্রাগন বাজার। প্রতিদিন এই বাজারে 2 থেকে 2.5 কোটি টাকার ফল বেচে কেনা হয়। হাতের নাগালে বাজার হওয়ায় খুশি কৃষক এবং ব্যবসায়ীরা। প্রতিনিধি সুরওয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। ঝিনাইদহের মহেশপুরে গড়ে উঠেছে বাংলাদেশের সর্বপ্রথম ড্রাগন ফলের হাট। সপ্তাহে 7 দিন চলে এই হাটের বেচা কেনা। সকাল হলেই জমি থেকে ড্রাগন ফল তুলে ভ্যানে করে নিয়ে আসেন কৃষকেরা। বিকাল পর্যন্ত চলে বিকিনি আর দর কষাকষি। বিষমুক্ত ফল এখানে আমরা নিজেরা চাষিরা উৎপাদন করে বিক্রি করি। দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারী আসে এবং নগদ টাকা এখান থেকে মাল কিনে নিয়ে যায়। ঢাকায় মাল দিয়ে দেখা যাচ্ছে টাকা পয়সার অনেক লেট হইতো আসতে, বা খুব ঝামেলা ছিল অন্ধবিশ্বাস করতে। আর এখানে সুবিধা বলতে আমরা সহজে এসে চলে যেতে পারছি। ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট সহ বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা ড্রাগন ফল কিনেন এখান থেকে। সরাসরি মাঠের সতেজ তাজা ফল কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠান তারা। 64 জেলার কাস্টমারই এখানে আসে। টাটকা মাল পাই ঢাকায়, চট্টগ্রাম, নোয়াখালী সব জায়গায় আমরা মাল দেই। প্রত্যন্ত অঞ্চলে এমন ড্রাগন ফলের বাজার হওয়ায় লাভবান হচ্ছেন এই অঞ্চলের কৃষকেরা। এদিকে সরাসরি টাটকা ফল কিনতে পেরে খুশি ব্যবসায়ীরাও। বাইরের অনেক পাইকার এসে এখান থেকে ভালো মূল্য দিয়ে ড্রাগন ক্রয় করছে। অন্যান্য বাজার থেকে এই বাজারে মালটা সবচেয়ে ভালো হয়। এই আড়ত থেকে অনেক বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। কৃষকদের ন্যায্য মূল্য পেতে এবং বাজার ব্যবস্থা আরও সম্প্রসারণে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এই যে ড্রাগন চাষিরা আছেন, তারা বিভিন্ন বিষয়ের চাষ থেকে শুরু করে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয়ের পরামর্শের জন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে সকল কর্মকর্তা আমরা আছি, বিভিন্ন বিষয়ে পরামর্শ থাকে, তারা সেগুলো পেয়ে থাকে। ঝিনাইদহের মহেশপুরের উপজেলার আজমপুর ইউনিয়নে এই বাজার অবস্থিত। প্রতিদিন এই বাজারে 2 থেকে 2.5 কোটি টাকার ড্রাগন ফল বিক্রি হয়। শামস রাবিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার জানাবো গ্রাম বাংলার খবর। গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের 4 দিন পর 6 বছরের শিশু মাহিম বাবুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহিম গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের মাজিদুল ইসলামের ছেলে। রবিবার আলাই নদী থেকে মাহিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল আহমেদ জানায়, আলাই নদীতে মাহিমের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মাহিমের মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। পাবনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে তুষার নামে একাদশ শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। রবিবার পাবনা শহরের খেয়াঘাট বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। নিহত তুষার পাবনা শহরের রাধানগর ময়দানপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে এবং পাবনা শহরের জুবলি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম বলেন, পূর্বশত্রুতার জেরে তুষারকে ছুরিকাঘাতে গুরুতর জখম করায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। ফেনীতে 10টি গোল্ড বার সহ দ্বিজেন ধর নামের এক স্বর্ণচোরা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সে চট্টগ্রামের রাউজান এলাকার সুধাংশু ধরের ছেলে। রবিবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান এমন তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার আরও জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে তিশা প্লাটিনাম নামের একটি বাসে করে মাদকের চোরাচালান যাচ্ছে কুমিল্লার দিকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাজার ব্রিজের উপর গাড়িটি থামিয়ে তল্লাশি করলে স্যান্ডেলের সোল্ডে কস্টেপ দিয়ে পেঁচানো 10টি বার উদ্ধার করা হয়। সে বলছে যে সে স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত, বাট এটা তদন্তে আমরা বুঝতে পারবো আসলে সে স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত নাকি পাচারের সঙ্গে জড়িত, এটা তদন্তে জড়িত।
টাঙ্গাইলের ধনবাড়িতে 7,20,000 টাকা মূল্যের রাবার এবং 4 চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ SM শহীদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ির আমিরপুর হাই স্কুলের গেটের সামনের জামালপুর নান্দিনা ধনবাড়ি সড়কের উপর থেকে থানার SI আসলাম আল রাজি তার সঙ্গীয় ফোর্স নিয়ে মিনি ট্রাক ভর্তি চোরাই রাবার সহ 4 চোরকে আটক করেন। এ সময় ট্রাক থেকে আনুমানিক 7,20,000 টাকার চোরাই রাবার উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা করে দ্রুত জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত আসামিরা হলেন তোফাজ্জল, ইকবাল হোসেন, আব্দুর রশিদ এবং সুজন হোসেন। চাঁদপুরের মতলব উত্তরে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার মোহনপুরে এই ঘটনা ঘটে। বাড়ির 2টি ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এই ঘটনার সাথে জড়িতদের আটকে কাজ করছে পুলিশ। ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সাতক্ষীরায় ভেজাল মিশ্রিত 180 লিটার দুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিনের পোতা বেসিক শিল্পনগরী এলাকায় মোটর সাইকেলে বহনের সময় ভেজাল মিশ্রিত দুধ সহ 2 ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরীক্ষা করে দুধে ভেজাল মিশ্রিত থাকায় 2 ব্যবসায়ীকে 2 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডিত ব্যবসায়ীরা হলেন দেবহাটা উপজেলার শঙ্কর ঘোষের পুত্র সীমান্ত ঘোষ ও ইনু ঘোষের পুত্র মুকুন্দ ঘোষ। পাবনার ঈশ্বরদীতে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত আকমল হোসেন নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উপজেলার ধনিনাড়াচিড়া থানা পাড়ার ভাড়া বাসা থেকে সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। আকমল হোসেন RNPP প্রকল্পের রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানের স্কিম কোম্পানিতে কর্মরত ছিলেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাড়া বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দিনাজপুরে ফুলবাড়িতে বোরো আমন ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। দিনরাত কঠোর পরিশ্রমে অর্জিত বোরো আমন ধান ভালো ফলন এবং বাজার দাম পাওয়ায় খুশিতে আত্মহারা কৃষকেরা। উপজেলা কৃষি অফিসার রুমান আক্তার জানান, চলতি মৌসুমে উপজেলায় 18,190 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমন ধানের চাষ হয়েছে। অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসকের দোসররা এখনো প্রশাসন, বিচার বিভাগ ও পুলিশ সহ নানা শ্রেণী পেশায় আছে। আমরা সবাই যদি সচেতন না থাকি তাহলে তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। রবিবার ময়মনসিংহের মুক্তাগাছায় তিরোত্রের নেতৃত্বে নবগঠিত দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের মতো স্বৈরাচার শাসন ব্যবস্থা বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। রবিবার ফরিদপুরের নগরকান্দার কোন গ্রামে উপজেলা বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, এদেশ থেকে আওয়ামী লীগ উচ্ছেদ হয়েছে ঠিকই, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে আছে, তাদের বিচার করা হবে। ব্রাহ্মণবাড়িয়া মৎস্য এবং প্রাণী সম্পদ খামারিদের সাথে মন্ত্রণালয়ের উপদেষ্টার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসন এবং মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপপরিচালক আনোয়ার হোসেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাক্তার আতিয়ার রহমান সহ আরও অনেকে। মানিকগঞ্জে নিরাপদ খাদ্য সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান বার্সিকের আয়োজনে জেলা শহরে আরব মিলনায়তনে অর্ধদিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে এবং বার্সিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়ের সঞ্চালনায় বার্সিকের পরিচালক শিলমানুস লামিন এবং পরিচালক সৈয়দ আলী বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কর্মশালায় মানিকগঞ্জে কর্মরত 30 জন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। আমজাদ পড়ব।
নরসিংদী বেলাবো উপজেলার উজিলাবোতে বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলিউর রহমান কাউসার, সিনিয়র সহসভাপতি আবু তাহের আল হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ভূঁইয়া, আমলাবো ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক ভূঁইয়া সহ আরো অনেকে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, জিয়া পরিবার বাংলাদেশের রক্ষা কবচ। এই পরিবার না থাকলে এতদিনে বাংলাদেশ ভারতের কলম রাজ্যে পরিণত হতো। রবিবার ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মাহমুদ আজম সহ অন্যান্য প্রবাসী নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুষ্টিয়ার মিরপুরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করেছে বিএনপি। গতকাল উপজেলা বিএনপির উদ্যোগে কয়েক হাজার নেতাকর্মীকে সাথে নিয়ে মিরপুর বাজারে লিফলেট বিতরণ করেন মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক, বিএনপি নেতা খন্দকার টিপু সুলতান সহ অন্যান্য নেতৃবৃন্দ। চাঁদপুরে জেলা স্কাউট কমিটি বাতিলের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কমিটি বাতিলের দাবিতে মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধী স্কাউট আন্দোলন। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, স্কাউটিং এর আদর্শ রক্ষা করতে এবং দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের এই প্রতিবাদ। আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক আরিফ হোসেন, হিলসা সিটি মুক্ত স্টার গ্রুপের যুগ্ম সম্পাদক মাসুদ দেওয়ান, কোষাধ্যক্ষ রাহাত উদ্দিন সহ জেলার 2 শতাধিক স্কাউট সদস্য। নোয়াখালী সদর উপজেলার মাদ্রাসা শ্রেণীর ছাত্র নুরুল ইসলাম রিফাত দুর্ঘটনায় আহত হওয়ায় যথাযথ চিকিৎসা এবং ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা। উপজেলার উত্তর ওয়াবদা বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দ্রুত সময়ে মাদ্রাসা ছাত্রের চিকিৎসার ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।